এ সৌভাগ্যকে বিশ্বাস করতে পারবো তো? এ আমার কল্পনার ছলনা নয় তো? আশাপূর্ণা দেবী লিখেছিলেন অগ্নি পরীক্ষা গল্পে। আজ প্রথম দফার ভোটে অগ্নি পরীক্ষা দুপক্ষের। এক পক্ষ অবশ্যই নির্বাচন কমিশন। এই বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী, নজিরবিহীন নজরদারি, লক্ষ লক্ষ সিসিটিভি ক্যামেরার ঘেরাটোপ, এত বিধিনিষেধ চালু করে কমিশন শেষ পর্যন্ত কি অগ্নি পরীক্ষায় উতরতে পারবে, নাকি পুরোটাই আশাপূর্ণা দেবীর শব্দে বললে কল্পনার ছলনা হয়ে রয়ে যাবে? আর দুই অগ্নি পরীক্ষা আমাদের এই রাজ্যেরও। দশকের পর দশক চলা লজ্জার ট্র্যাডিশন পেরিয়ে শেষ পর্যন্ত একটা সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট কি পাবো আমরা? আমি এই অনুষ্ঠানের শুরুতেই চলে যাব ডোমকলে আমার সহকর্মী রাজীব চৌধুরীর কাছে। রাজীব, তুমি দেখাচ্ছিলে প্রচুর সাধারণ মানুষ, পুরুষ মহিলা নির্বিশেষে, তারা অভিযোগ করছে তাদের ভয় দেখানো হয়েছে এবং কোনোভাবে সেন্ট্রাল ফোর্স, পুলিশ বাহিনী তাদের কাছে গেলে এবং তাদের আশ্বস্ত না করলে, তাদের নিরাপত্তার স্পষ্ট প্রতিশ্রুতি না দিলে তারা ভোট দিতে যাবেন না। এই মুহূর্তের পরিস্থিতি বলো রাজীব। সুমনদা, এই মুহূর্তে ওই যে রায়পুর গ্রামের মানুষ সকাল থেকে ভোটের দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছিলেন এবং তারা এই গ্রামে যে যাদের রায়পুর যে বুথ রয়েছে সেই বুথে তারা আসতে পারছিলেন না এবং তাদের একটাই অভিযোগ ছিল, যারা সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং এই যে 9টার সময় বিশাল পুলিশ বাহিনী আমাদের খবর সম্প্রচারের পর কার্যত পুলিশের ঘুম ভাঙে, নির্বাচন কমিশনের ঘুম ভাঙে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের নিযুক্ত যে কেন্দ্রীয় বাহিনী তারা এই সমস্ত মানুষজনকে তারা নিয়ে এসছেন এবং তারা এসছেন। আমি একটু সুমনদা কথা বলার চেষ্টা করব এই সকালবেলার ভুক্তভোগী মানুষজনের সঙ্গে। সকাল থেকে আপনারা আসছিলেন না, শেষ পর্যন্ত কি হলো যদি বলেন? শেষ পর্যন্ত আর্মি যাওয়ার পরে আমরা আসলাম ভোট দিতে। এখন যদি নিয়ে যাই যাবো, না হলে স্কুলেই থাকবো, আবার আর্মি যাই থুয়ে আসলে যাবো আমরা। আপনাদের ভয়টা কে দেখাচ্ছে? ভয় দেখাচ্ছে টিএমসি, আপনার শাসক দল ভয় দেখাচ্ছে। আপনারা কিভাবে এই যে আপনাদেরকে কেন্দ্রীয় বাহিনী শেষ পর্যন্ত নিয়ে এলো সকাল থেকে? কালকে তো আপনার গ্রামে একটা ঘটনা ঘটেছে, কি হয়েছিল গতকাল রাতে? কাল ঘটনা, টিএমসির লোক যাই আমাদের 3 জনকে মেরেছে, ভুজালি মেরেছে। এখনো তো রক্তের দাগ ওঠেনি, মানে সকাল থেকে তো আপনারা আসতে পারছিলেন না। এই শেষ পর্যন্ত কিভাবে এটা সম্ভব হলো? আপনারা কি আশ্বাসে এলেন? আমাদের সাংবাদিক আসলো, যার জন্য এই যে কেন্দ্রীয় বাহিনী এলো, ফিরে যাওয়ার সময় আবার কি আপনাদের ভয় আছে? হ্যাঁ, আমাদের ভয় আছে। আপনারা যদি না নিয়ে যায় আমরা যাব না, আমরা এই স্কুলের কেন্দ্রেই থাকবো, কেন্দ্রের কাছে। যদি না নিয়ে যায় যাব না আমরা একেবারে। রাজীব, আমার দুটো কথা বলো। এক হচ্ছে, তোমারই প্রতিবেদনে আমি এক্ষুনি দেখছিলাম যে তুমি ওই গ্রামে যখন ছিলে, রায়পুর গ্রামে, তখন রক্তের দাগ শুকোয়নি, তুমি ক্যামেরায় দেখাচ্ছিলে। এটা কি ঘটনা? যারা এই মুহূর্তে স্ক্রিনের সামনে এসছে তাদের একটু বলো, কি গতকাল রাতে ঠিক কি হয়েছে? এবং এই যে এনারার যে স্পষ্ট দাবি যে আমি ভোট দেব, তারপর আমার নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, নির্বাচন কমিশনকে নিতে হবে, কেন্দ্রীয় বাহিনী বা পুলিশকে নিতে হবে, অর্থাৎ আমি নিরাপদে আমার বাড়িতে ফিরবো, সেইটুকু সামান্য দাবি তা এনশিওর করতে হবে। সেই ব্যাপারটা বলো, যে কোনো রকম আশ্বাস তারা পেয়েছেন এবং ওই রক্তের দাগ যা এখনো শুকোয়নি সেটা কোন ঘটনা? গতকাল রাতে এই যে রায়পুর গ্রামে 217 নম্বর বুথ ডোমকল বিধানসভার, এই রায়পুর গ্রামে রাকিবুল আনসারি বলে এক যুবককে এবং তার বাবা হচ্ছেন মহবুল আনসারি, তার বাড়িতে তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয় এবং রাকিবুল আনসারি এবং তার বাবাকে মারধর করা হয়। রাকিবুল আনসারিকে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি, দুজনকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রাকিবুলের অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই স্থানান্তরিত করা হয়। সেই রক্তের দাগ এখনো কিন্তু রায়পুরে শুকোয়নি এবং এই অভিযোগের পর এবং পাল্টা যে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদের কর্মীরাও আহত হয়েছেন। রাতেই পুলিশ একজনকে, তৃণমূল কর্মীকে, অভিযুক্তকে আটক করে এবং সে ডোমকল হাসপাতালে ভর্তি রয়েছে, কিন্তু সেই রক্তের দাগ রায়পুরে কিন্তু শুকায়নি। এবং রাতের পর থেকে সকাল পর্যন্ত আমরা সকাল 8টার সময় যখন এসে পৌঁছই, এই গ্রামে একটাও কোনো কেন্দ্রীয় বাহিনী নেই, একটাও কোনো পুলিশ কর্মী নেই এবং আমরা খবর সম্প্রচারের পর
একজন আসলেন পুলিশ অফিসার দমকল থানার, তিনি বললেন আমি দায়িত্ব আছি, কিউআরটির দায়িত্ব রয়েছে। তার সঙ্গে যে সেন্ট্রাল ফোর্স ছিল তিনি তাদের 5 জনকে গাড়িতে বসিয়ে রাখা হয়েছে। এবং সুমনদা, আমরা মেন রাস্তা থেকে যে 6 কিলোমিটার ভিতরে এসেছি সকালবেলায়, সেই 6 কিলোমিটারের মধ্যে আমরা একটাও কোনো কেন্দ্রীয় ফোর্সকে কিন্তু আমরা দেখিনি। এবং সেটা হচ্ছে কোনো জায়গায় যেটা বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ ভয় দেখাবে না। আমরা যখন রায়পুর গ্রামে আসি, আপনি কোন গ্রামের মানুষ? আমরা যখন রায়পুর গ্রামে আসি তখন আমরা দেখি যে রায়পুর গ্রামের মানুষ সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছেন, একটি মানুষও তারা ভোট দিতে যেতে পারেননি। এবং আমাদের এই খবর সম্প্রচারের পর একে একে দমকল থানার পুলিশ অফিসাররা আসছেন এবং যে সেন্ট্রাল ফোর্সের যে আশ্বাস নির্বাচন কমিশন দিয়েছিল তা কার্যত কথার কথায় সুমনদা থেকে গেছে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফেরার সময় রাজীব, ফেরার সময় আশ্বাস কিছু দিয়েছেন তারা যে নিরাপদে তাদের বাড়িতে তাদের গ্রামে ফিরতে পারবেন তারা, যেটা তারা স্পষ্ট এইমাত্র তোমার ক্যামেরায় চাইলেন? এখনো পর্যন্ত ফেরার সময় আস্থা আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন দমকলের মহকুমা পুলিশ আধিকারিক রয়েছেন এবং পদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন। স্যার, এরা বলছেন যে ফিরে যাবেন কি করে, আপনারা ফেরার ব্যবস্থা করবেন? হ্যাঁ, আমরা আছি এখানে, আমরা ওদেরকে নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। এই যে এটা কেন ঘটনা, কালকের ঘটনার পর থেকে যে এই সকাল থেকে কেন পুলিশি অ্যারেঞ্জমেন্ট হলো না, এই গ্রামের লোক কেন এরকম করলেন? না, আমাদের এখানে পুলিশের অ্যারেঞ্জমেন্ট ছিল, আমাদের কিউআরটি ছিল, আমাদের সেক্টর অফিসার भी এক আছে, বুথেগুলোতে আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। আর যে আমাদের এই পার্টিকুলার গ্রাম ছিল, এই গ্রামের জন্য আমরা একটা আলাদা করে আরটি গাড়ি ডিটেল করেছিলাম, আমাদের অফিসার এখানেই ছিল। তারপরে আমরা গ্রামের বাসীকে সকালে বলেছিলাম কি আপনাদেরকে আমরা এসকর্ট করে নিয়ে যাব। আমরা সকাল 8টার সময় যখন আসি তখন গ্রামে আপনার এই যে সুরজ সরকার ছাড়া কোনো আমরা অফিসারকে দেখিনি। সেন্ট্রাল ফোর্সে যারা ছিলেন তারা গাড়ির মধ্যে, সমস্ত ফুটেজ আমাদের কাছে রয়েছে, তারা গাড়িতে ছিল। তারা এই লোকগুলোর এই যে মানুষ কয়েকশো রাজীব এই মুহূর্তে সব থেকে বড় খবর, ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। আই রিপিট, ডোমকলের ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করলো। আমি বলছি যে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট একেবারে 90 দিন ভোটের পরও থাকবে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু ঘটনার দিন কোন দমকল, যে দমকলে আমার মনে আছে এই স্টুডিও থেকে অনুষ্ঠান করছিলাম, অন্য জামানা ছিল, অন্য রাজনৈতিক প্রেক্ষিত ছিল, কিন্তু একদিনে 15টা মানুষের জীবন চলে গেছিল ওই দমকলের মাটিতে। সে ক্যামেরায় সেই ছবি সরাসরি আপনাদের কাছে তুলে ধরেছিলাম আমি সেই ভোটের দিন। কিন্তু আমার বক্তব্য, সেই দমকলে কেন এই ছবি দেখতে হবে শুরুতে? আমি দ্রুত ঘটনার, এটা যদি রক্তের দাগ শুকোয়নি রাজীব বলছিল, ঘটনার অভিঘাতের কথা বলি, সেটা হচ্ছে মোথাবাড়ি। এখনও রাজ্য রাজনীতিতে জলজল করছে ওই মোথাবাড়ির নাম। সরাসরি আমার আরেক সহকর্মী আবির দত্তর কাছে চলে যাব। আবির, মোথাবাড়িতে আমি দেখছিলাম আবার ভোট নিয়ে উত্তেজনা, ধাক্কাধাক্কি, এমনকি তুমি একজনের সঙ্গে সরাসরি কথা বললে যার আঙুলে ভোটের কালি, অথচ তিনি বলছেন আমি ভোট দিইনি। এও এক রহস্য, তার কারণ চিরকাল জ্ঞান হওয়া থেকে, ভোটাধিকার হওয়া থেকে যে ছবি দেখে আসছে, নিজেরা ভোট দিতে গিয়ে দেখি যে একেবারে সেই সারির লাস্ট ব্যক্তি যিনি, তার কাছে কালি থাকে, যে ভোটার ভোট দিয়ে বেরোনোর পরেই সেই কালিটা যায়, এরমভাবে কোনোভাবে আগে কালির বিষয় নয়, সেখানে কালি হাতে আছে, অথচ তিনি দাবি করছেন ভোট দেননি। এই রহস্যটাই বা কি? একেবারে সুমনদা, আমরা এখানে যেটা দেখছি যে সকাল থেকে, ঠিক তোমাকে সরাসরি ছবিটা দেখাবো, এই বালুয়াচড়া হাই স্কুল, যেখানে লম্বা লাইন, মানুষের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, ভোটাধিকার প্রয়োগ করার জন্য উৎসাহ, লাইন দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু এখানেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। ইভিএম খারাপ হয়েছে এইটা কথা বলা হয়, গেট বন্ধ করে রাখা হয় সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে। একজন ব্যক্তি তিনি জানান যে তিনি নিজে সবার প্রথমে এই লাইনে ছিলেন এবং তিনি যখন ভেতরে যান তার হাতে আঙুলে কালি লাগানো হয়, কিন্তু তারপরে ইভিএম আর চলছে না বলে তিনি বাইরে চলে আসেন, তাকে বাইরে চলে আসতে বলা হয়, তিনি চলে আসেন। তার আঙুলে দাগ বা কালি, কিন্তু তিনি ভেতরে ভোটটা দিতে পারলেন না। এইখানেই দীর্ঘক্ষণ অপেক্ষা করে, তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর মানুষের মধ্যে ক্ষোভ বাড়ে এবং সেক্টর অফিসারকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করেন। সেক্টর অফিসার যখন আসেন তখন তাকে তুমুল সেখানে বিক্ষোভ শুরু হয় এবং তাকে ধস্তাধস্তি থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। এই মোথাবাড়ি, যেখানে আমরা জানি জুডিশিয়াল অফিসারদের উপরে কীরকম আক্রমণ হচ্ছে, এবং তারপর থেকে প্রচুর সংখ্যায় সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে পুলিশ বাহিনী তারা টহল দিচ্ছেন। ঠিক সেখানেই আবারও একজন সরকারি আধিকারিক, তাকে কিন্তু এখানে আহত হয়েছে
এবং বালুয়াচড়া হাই স্কুল 55 নম্বর বুথ, সেই বুথে ভেতরে যখন তিনি যান তারপরে আরেকটি যেটা রিজার্ভে রাখা হয়েছিল ইভিএম সেটাকে খোলা হয় এবং তারপর ঠিক, ধন্যবাদ আমির। আমি দেখছি যে লাইনটা, এটা কিন্তু আমাদের রাজ্যের গণতন্ত্রের স্পিরিট। লক্ষ্য করুন যে দুটো লাইন এবং একটা পুরুষ একটা মহিলা, দীর্ঘ এই লাইন প্রমাণ করে যে এই গরমে সমস্ত কাজ ফেলে ওই যে সকাল সকাল নিজের ভোট নিজে দেওয়ার ডাক, তাতে সাড়া দিয়ে এই সাধারণ গ্রামের মানুষ চলে এসছেন। এই দীর্ঘ লাইন সেটা প্রমাণ করছে, কিন্তু তাদের এই আশ্বাস, এই ভরসা, গণতন্ত্রে এই যে স্পিরিট, এইটাকে রক্ষা কি করতে পারবে নির্বাচন কমিশন? আমার সঙ্গে স্টুডিওতে অতিথিরা আছে, আমি আসবো। শান্তনু সেনকে দিয়ে শুরু করবো। ডক্টর শান্তনু সেন। দেখুন সুমনবাবু, প্রথমেই বলি, আপনি শুরুই করলেন এটা বলে যে একটা নজিরবিহীন পরিস্থিতির মধ্যে এবার বাংলা নির্বাচন হচ্ছে। আজকে বাংলায় যে 3,60,00,000 মানুষ 152টা কেন্দ্রে ভোট দেবে, যে 1478 জন প্রার্থী রয়েছে, আমরা কিন্তু সম্পূর্ণভাবে 2023 সালে পার্লামেন্টে বুলডোজ করে ইলেকশন কমিশন গঠনের বিলকে পাল্টে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা 2:1, সেইখানে তারা যে নির্বাচন কমিশন তৈরি করেছিলেন, তাদের তৈরি নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন প্রশাসনে কিন্তু আমরা আজকে রয়েছি। আপনি যেখানকার কথা বলছেন, শুধু মুর্শিদাবাদ জেলাতেই 240 কোম্পানি সেন্ট্রাল ফোর্স তারা ডিপ্লয় করেছে। তা এরপরেও আজকে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, 13 জন ডিএম থেকে শুরু করে, 73 জন রিটার্নিং অফিসার থেকে শুরু করে, এটাও মানুষ যে এই ডোমকল এবং মুর্শিদাবাদের ল অ্যান্ড অর্ডারের যে সিচুয়েশন হয় বছরের পর বছর ভোটে, তাতে নির্বাচন কমিশন এই ব্যবস্থাগুলো না নিলে তো বলতাম যে চোখে ধৃতরাষ্ট্রের মতো নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছেন, বেশ করেছেন। সেটা নিয়ে আমার বলার কিছু নেই। পশ্চিমবঙ্গকে তারা গায়ের জোরে দখল করতে চেয়েছে, তারা যা খুশি করতে পারে, তারা চিফ সেক্রেটারি সরাতে পারে, ডিজি সরাতে পারে, ডিএম সরাতে পারে, দাদা কোর্টে বলেছেন, সুপ্রিম কোর্ট তো পাত্তাও দেয়নি। তাহলে প্রশাসনের এখন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের? একদম নির্বাচন কমিশন। এইখানে আমি আপনার সঙ্গে 100% একমত। আমি স্বপনদার কাছে আসবো। একেবারে ঠিক বলেছেন যে দায়িত্ব তো নির্বাচন কমিশনের। যে ডোমকলের নাম হয়ে গেছিল, আমার বলতেও খারাপ লাগে, বোমকল, সেই ডোমকলে সকালে সামান্যতম মানুষ ইনসিকিউর হবেন কেন? আর যেখানে গণতন্ত্রের এই স্পিরিটটা সাধারণ মানুষ রাস্তায় নেবে ওই লম্বা লাইনগুলোতে দাঁড়িয়ে প্রমাণ করছেন। স্বপনদা, নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যতটুকু স্টেপ সামর্থ্য অনুযায়ী সবটুকু চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলেরও তো সদিচ্ছা দরকার আছে যে আমরা মারপিট করব, আমরা বোমাবাজি করব, আমরা মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করব, ভোট দিতে দেব না। এরপরও যদি আমি এখানে স্টুডিওতে এসে বলি যে নির্বাচন কমিশন কি করছে, নির্বাচন কমিশন কি করবে, তাহলে কি গুলি জ্বালাবে? নির্বাচন কমিশনকে তো কাজ করতেও দিতে হবে। এটা তো সম্ভব নয় যে একটা বুথে পুরো 100-150 জনকে সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা ঘিরে রাখবে। নির্বাচন কমিশনকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, ওশান অফ পাওয়ার, যে ক্ষমতাকে প্রত্যেকটা শুনানিতে মেক নো মিস্টেক সুপ্রিম কোর্ট বৈধতার শিলমোহর দিয়েছে, সেই নির্বাচন কমিশনকে নির্বাচনের দিন তো দায়িত্ব নিতেই হবে। সে তো নিচ্ছে, মানে এটাও তো মানতে হবে যে নির্বাচন কমিশন পুরো কেন, আপনি বলুন কেন একজন গ্রামের মহিলা বলবেন যে কোথায় পুলিশ অবজারভার, এবং সচেতনতা ভাবুন, হ্যাটস অফ, যে কোথায় পুলিশ অবজারভার, কোথায় জেনারেল অবজারভার, এই নাম্বারে ফোন করেছি বেজে যাচ্ছে, তো লাইভে দেখলাম। না, একটা দুটো ঘটনা যে ঘটবে না এর তো নয়, যে আমাদের সদিচ্ছা তো অভাব আছে, এটা তো মানতেই হবে যে একটা রাজনৈতিক দল পুরো ক্রিমিনালাইজেশন করে দিয়েছে সোসাইটিকে, পুরো ক্রিমিনালদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।